দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন রহিম স্টিল যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এখানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং আজকে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে যারা রয়েছেন তারা হলেন শেখ মাসুদুল আলম মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার স্টিল মিলস এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এছাড়া আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক BIISS। আমরা আলোচনায় যাব। আমি একটু আলোচনাটা মাহফুজ কবির আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা আসলে সর্বোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে 2026 সালে বাংলাদেশ, এটি বেশ একটি সুখবর, কিন্তু আসলে সেই জায়গাটায় বাংলাদেশের তো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে অর্থনীতিতে। আসলে সেই চ্যালেঞ্জগুলো কি কি এবং আসলে 2026 সালে এটা কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ। আমার মনে হয় যে বাংলাদেশের যে ধারাবাহিক অর্থনৈতিক উন্নতি এবং প্রবৃদ্ধি এবং এই যে সামাজিক খাতে এবং মানব সম্পদের যে উন্নয়ন, মানবিক উন্নয়ন, সেই জায়গাগুলোতে কিন্তু যে একটা আন্তর্জাতিক স্বীকৃতি, আমি বলবো যে সেটার একটা জায়গা হলো আমাদের LDC থেকে গ্রাজুয়েশন 2026-এ। অরিজিনাল ছিল 2024-এ, তবে 2 বছর এটা পিছিয়ে দিয়েছে। তার কারণ সারা পৃথিবী জুড়ে যে কোভিড মহামারী, সেটার কারণে যে অর্থনৈতিক যে পুনরুদ্ধার, সেটিকে আসলে মাথায় রেখে এটি করা হয়েছে। এবং চ্যালেঞ্জ থাকে সব কিছুরই, যেটা MFA যখন ফেজ আউট হলো 2005-এ, ওই সময়টাতে কিন্তু আমাদের একটা বড় রকমের একটা আশঙ্কা ছিল যে বাংলাদেশের যে রপ্তানি সেটি একদম ধ্বংস হয়ে যাবে এবং লক্ষ লক্ষ শ্রমিকরা বেকার হয়ে যাবে, বিশেষ করে যে তৈরি পোশাক খাতে। আমরা কিন্তু সেই আশঙ্কাকে অমূলক প্রমাণ করেছি এবং আমাদের রপ্তানি খাত কিন্তু আরো ভালো করেছে। তো কিন্তু এখন আমাদের যে 2026-এর বড় চ্যালেঞ্জ, সেটি হলো রপ্তানি খাতে একটা বড় রকমের ঢাকা আসতে পারে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের বাজার, আবার এই কানাডা, তারপরে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, চীন, ইভেন আমাদের এই কোরিয়া বা একেবারে সেই নিউজিল্যান্ড পর্যন্ত, মানে বিভিন্ন জায়গাতে আমরা যে GSP সুবিধাগুলো পাচ্ছি সেই সুবিধাটা আমরা পাবো না। এবং বিভিন্ন রকমের এস্টিমেট আছে, যেমন কয়েকটা গবেষণা থেকে এসেছে, বিশেষ করে যে আনটার্ডের একটা গবেষণা আছে, সেখানে 5 থেকে 7% আমাদের যে রপ্তানি সেটি কমে যেতে পারে। WTO যেটা করেছে সেটি হলো যে $5.37 বিলিয়ন হয়তো এক্সপোর্ট কমে যেতে পারে যদি আমাদের শুধুমাত্র পণ্য রপ্তানির কথা হিসাব করি। আর যদি সেবা রপ্তানি ধরি তাহলে সেখানেও প্রায় $6.2 বিলিয়ন সেটি কমে যেতে পারে। এটি ছাড়া অন্যান্য যে সমস্ত গবেষণা এসছে এবং ডক্টর রাজ্জাক একটি কাজ করেছেন, সেখানে $1.6 বিলিয়ন শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নেই রপ্তানি কমে যেতে পারে। রপ্তানি শুধুমাত্র আমাদের বিবেচনায় নিলে হবে না, এখানে আরো অন্যান্য খাত আছে। বিশেষ করে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, সেখানে আমরা যে জেনেরিক মেডিসিন হিসেবে তৈরি করছি, এখানে কিন্তু আমাদের অভ্যন্তরীণ বাজারের উপর একটা প্রভাব পড়বে। তার কারণ তখন ওষুধ উৎপাদনের খরচ অনেক বেড়ে যাবে মেধাস্বত্বের কারণে। এটি একটি বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা যে অল্প সুদে যে ঋণ পাচ্ছি দাতা সংস্থাগুলোর থেকে, সেইটা কিন্তু থাকবে না। আমাদের কঠিন শর্তে চড়া সুদে আমাদের এই যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে, সেটার জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে একটা বড় রকমের সংকট তৈরি হতে পারে। আরেকটি বিষয় হলো যে আমাদের যে মানব সম্পদ উন্নয়ন, যদিও আমাদের যে ইন্ডেক্স আছে, যেটা 3 ইন্ডেক্সের যে 3টি ভ্যালু, একটা হলো মানব সম্পদ উন্নয়ন, একটা হলো মাথাপিছু আয় এবং এই যে অর্থনৈতিক যে ভঙ্গুরতা, সেই জায়গাতে কিন্তু আমরা ভালো করেছি 2018 সালে যখন তারা 5টা অ্যাসেসমেন্টটা করলো। কিন্তু এই যে আমাদের মানব সম্পদ, আমি এই যে আলোচনা করবো, কিন্তু আমার একটা বিষয় একটু জানার আছে যে এই সম্পূর্ণ দেশের তালিকা থেকে বের হওয়ার ক্ষেত্রে দাতা সংস্থাগুলো কিছু সূচক থাকে, সেই সূচকের গণ্ডি হয়তো আমরা পেরিয়েছি, কিন্তু আসলে কি বাস্তবিকভাবে আমাদের সেই সেবা খাতের সেই জায়গাগুলোতে আসলে আমরা সব ধরনের সেবা পাচ্ছি কিনা বা অর্থনৈতিক সেই কাঠামোটি তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, আমরা আসলে মার্জিনালি বেরিয়ে এসেছি, এটি আমাদের স্বীকার করতে হবে। তবে এটা সাস্টেইন করতে হবে, তার কারণ এই যে কোভিডের যে ইম্প্যাক্টটা কি পড়লো সেটা কিন্তু এখন আমরা পুরোপুরি জানি না। মানে BBS কিন্তু ওই গবেষণাগুলো করেনি এখন পর্যন্ত। তো ওই জায়গাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো 2022-এর শেষে গিয়ে আমরা জানতে পারবো যে আসলে আমাদের কি ক্ষতিটা হয়েছে অর্থনীতিতে। তবে মাথাপিছু আয়ের যে হিসাব, যে অ্যাটলাস মেথড, সেই মেথড অনুযায়ী আমরা ভালো করছি এখন। তো সেই হিসাবটা যদি ধরি, আর তার মানবিক পুঁজি যেহেতু অনেকেই ধরে গেছে স্কুলিং থেকে, এবং স্বাস্থ্য খাতেও আমরা বিভিন্ন রকমের অবস্থা দেখতে পাচ্ছি, তো সব মিলে কিন্তু আমাদের আবার অ্যাসেস করতে হবে। এবং হয়তো 2023 সালের শেষের দিকে গিয়ে আমরা জানতে পারবো যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা কি। এবং 2024-এর আগে আসলে আমাদের পুরোপুরি বলা ঠিক হবে না যে আমরা আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা আসলে এটার জন্য প্রিপেয়ার কি না। তার কারণ বড় রকমের যে ধাক্কাটা আসছে পুরো অর্থনীতির উপরে আসতে পারে, সেটার জন্য আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের ইফিসিয়েন্সি বাড়াতে হবে, আমাদের পুরো যে রপ্তানি খাত সেটার যে প্রতিযোগিতা সেটির জায়গাতে থাকবে। এর মধ্যে আবার আমরা আসলে কোনো FTA করতে পারি কিনা, বিশেষ করে আবার GSP প্লাসের জন্য আমরা রেডি আছি কিনা, এই বিষয়গুলো সবকিছু মাথায় রেখে বড় রকমের ক্যালকুলেশনের বিষয় আছে। তো এটা দেখে আমরা বুঝতে আমরা এটা আলোচনা, আমি একটু আসলে ব্যবসায়ী যেহেতু আছেন, আমরা আসলে তাদের কাছে যে তাদের একটা বড় রোল তো থাকবে এই ক্ষেত্রে। আসলে যে শিল্প বা বাণিজ্যের ক্ষেত্রে যে আমরা যে সম্পূর্ণ দেশ থেকে বেরিয়ে আসছে, আপনারা কি কি চ্যালেঞ্জ দেখছেন এখানে? বিশেষ করে উনি যে চ্যালেঞ্জগুলি
বলে গেলেন, এগুলি তো অবভিয়াসলি সমস্যা আসবেই। এমনিতেই আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেশি, তারপরে যদি আবার স্বল্প সুদে ঋণগুলি আমাদের বন্ধ হয়ে যায়, এটা একটা বিরাট ঝুঁকি আমাদের জন্য হয়ে আসবে। তারপরে আমাদের দেশটা কিন্তু আমদানি নির্ভর। আমরা বিজিএমই বিকেএমই যে এক্সপোর্টটাই বলি না কেন, সমস্ত র মেটেরিয়ালটাই আমাদের আমদানি করে আনতে হয়, এবং আমাদের দেশটা আমরা আমদানি নির্ভর, এবং দেশেও যে প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করি সব কিছুর উপরেই কিন্তু এটার ইম্প্যাক্ট আসে। যেমন ইতিমধ্যেই ডলারের দাম বেড়ে গেছে, কোভিডের কারণে আমরা কেন, সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে হয়তো আপনাকে বিশেষ করে আমাকে ডেকেছেন, হঠাৎ করে রডের দাম কেন বেড়ে গেল। এই গত 2 বছরে সারা পৃথিবী একরকম বন্ধই ছিল। আমাদের মতো দেশগুলি হয়তো নড়াচড়া আমরা করেছি, কিছু কাজ করেছি, কিন্তু উন্নত দেশগুলিতে কিন্তু সেই কাজগুলি হয় নাই। না হওয়ার কারণেই আমাদের র মেটেরিয়াল সোর্সিংগুলি টোটালি বন্ধ হয়ে গেছে। তো যার কারণে আমাদের র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, বাড়ার ফলে আমাদের ফিনিশ প্রোডাক্টের দাম বেড়ে গেছে। তো হ্যাঁ, অনেকটা আমরা সক্ষমতা অর্জন করেছি। আমরা কিন্তু বাজেটের প্রথম দিক থেকেই বেশ চিৎকার করতেছিলাম কোভিডের কারণে এই রকম একটা পরিস্থিতির শিকার হতে পারে, তার কারণ র মেটেরিয়াল শর্টেজ হয়ে যাবে। যেমন প্রত্যেকটা মাইলিং বন্ধ ছিল, সেখানে ওর পাওয়াই যাচ্ছিল না। ইদানিং কিছু কিছু শুরু হয়েছে, অস্ট্রেলিয়া এখনও পুরোপুরি শুরু হয়নি। তো এইরকম ক্রাইসিসের কারণে কিন্তু এই সমস্যাগুলি তৈরি হয়েছে। আর তারপরে আমাদের যে বড় পুঁজি ছিল, সস্তা গ্যাস ছিল, আমাদের সস্তা লেবার ছিল, এইগুলি কিন্তু আর সস্তা নাই এখন। এখন কিন্তু প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়েছে, কর্মসংস্থান বেড়েছে, সেই সাথে ওই শ্রম, যে সস্তা শ্রম, সেটাও কিন্তু আজকে আর নাই, বেড়ে যাচ্ছে। তো সব কিছু মিলায় এই চ্যালেঞ্জগুলি আমাদের ফেস করতে হবে। তো আগে আমাদের যদি সরকার ঠিকভাবে আমাদের সেই দিকগুলি যোগান দিতে পারেন, তাহলে খুব যে একটা বড় চ্যালেঞ্জ হবে তা না। ইতিমধ্যে আমরা যে সংখ্যাটা করতেছিলাম যে ৭৮,০০০ ৮০,০০০ টাকা রড হয়ে গেলে আমাদের টোটাল ব্যবসাটাই হয়তো বন্ধ হয়ে যাবে, রড কেউ কিনতে পারবে না, কিন্তু এখন তো বিক্রি হচ্ছে। আমরা যেটা যেহেতু অনেক উন্নয়ন প্রকল্পের সাথে ইস্পাত শিল্পের একটা বিষয় জড়িত আছে, আমি একটু আবার আপনার কাছে যাচ্ছি যে তিনি যে কথাগুলো বললেন যে শ্রম বেড়ে যাচ্ছে, হ্যাঁ মানুষের আয় তো বাড়ছে, কিন্তু সেক্ষেত্রে একটা শ্রেণী গরিবের দিকে যাচ্ছে কিনা, মানে তার আমরা তো পরিকল্পনার মধ্যে অজান্তে আমরা বড় লোক হয়ে যাচ্ছি, সেটি হয়তো ঠিক আছে কিছু কিছু লোকের ক্ষেত্রে, কিন্তু আরেকটা শ্রেণীর তো করোনার প্রভাব রয়েছে এবং এই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সাথে তো তারা গতিশীল নয়, সেই জায়গাটা একটা বড় গ্যাপ তৈরি হবে কিনা আমরা যদি এই এলডিসির সুবিধাটা যাই। এই আশঙ্কাটা রয়ে গেছে, তার কারণ আমরা 2016 সালে যখন HIESটা দেখলাম, তখন দেখলাম যে আসলে 2010-এ আমরা যে একটা ভালো অবস্থা অর্জন করেছিলাম অসমতার দিক থেকে, যে আমাদের অসমতা কমে যাচ্ছিল, এরপরে 16-তে এসে আমরা দেখলাম যে না আবার বেড়ে গেছে। তার মানে কি, আমাদের যে মাথাপিছু আয় বাড়ছে ঠিকই, কিন্তু এই যে এটা অসমতার কারণে যে সমাজের প্রান্তিককরণ, বিশেষ করে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর, সেটা কিন্তু একটা বড় আশঙ্কার কারণ। এবং এই ধারা যদি চলতে থাকে, বিশেষ করে যে কোভিডের সময়টাতে কিন্তু আমরা দেখলাম যে দারিদ্র কিন্তু আরো অনেকখানি বেড়ে গেছে, হঠাৎ করে বেড়ে গিয়েছিল, যদিও আবার রিকভারিটা হচ্ছে। এটা হয়েছে আর হলো যে যারা ক্ষুদ্র, যারা ব্যবসায়ী, তারা কিন্তু অনেকে পুঁজি হারিয়েছেন এবং তারা আবার যে ওই পেশায় ফিরে আসবেন বা ব্যবসাগুলো শুরু করবেন, সেই জায়গাতে কিন্তু আমরা অনেক অনিশ্চয়তা দেখেছি। যদিও মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা তহবিল, সেটার বাস্তবায়নের বড় একটা সুবিধা পেয়েছে কিন্তু আমাদের বড় যে সমস্ত RMG প্লাস অন্যান্য যে সমস্ত বড় শিল্প, সেগুলো। তো এই সমস্ত জায়গাতে চ্যালেঞ্জ আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং তার যে ইচ্ছা আগ্রহ, সেটা কিন্তু আছে, কিন্তু এই তহবিলের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যারা SME যারা মালিক, তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। এই জিনিসগুলোকে যদি অ্যাড্রেস করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সফলভাবে হয়তো ঘুরে দাঁড়াতে পারবো, আমাদের অর্থনীতি আবার সেই আগের পথে আসতে পারবে। তবে হ্যাঁ, এই অসমতাটাকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে LDC গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশনটাকে তো আসলে এমনিতেই অর্থনীতির জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানকার যে মুখ্য সচিব এবং পুরো 22 সদস্যের যে একটা কমিটি গঠন করা হয়েছে, কি কি ধরনের প্রভাব পড়তে পারে অর্থনীতিতে বিভিন্ন খাতে, সেখানে ব্যবসায়ী সম্প্রদায়রা রয়েছেন, BCCI DCCI রা আছেন, ইভেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন তারা আছেন। তবে হ্যাঁ, আশঙ্কার কথা যদি আমরা মাথায় রাখি, দেখে যদি আমাদের পরিকল্পনা তৈরি করি, যে অসমতা হয়তো বেড়ে যেতে পারে আরো, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু পরিকল্পনাটা ভালো হয়, যে সরকারের সদিচ্ছা আছে, কিন্তু একই সঙ্গে আমাদের এই যে বিভিন্ন রকমের যে অসঙ্গতি অর্থনীতিতে যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তার জন্য পরিকল্পনা তৈরি করতে পারি,
তাইলে সেই ক্ষেত্রে আমাদের এই যে উত্তোলনটা সেটা আসলে সহজভাবে আমরা করতে পারবো। আমি একটু আপনাকে যেতে যে তাহলে অভ্যন্তরীণ যে শিল্পগুলো ব্যবসায়ীদের কি পরিস্থিতি আসলে, যেহেতু আমরা দেখছি যে ছোট শিল্পগুলো অনেক বন্ধ হয়ে গেছে, নানান ধরনের প্রণোদনা দিয়েও টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বড় শিল্পগুলোর কি অবস্থা? আমরা ইকোনমিক জোন করছি অনেকগুলো, মানে আসলে এটা তো অস্বীকার করার উপায় নাই। প্রণোদনা যেইটুকু দিয়েছেন আমাদের সেই রকম সাধ্য ছিল কিনা আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী সাধ্যের বাইরে চেষ্টা করেছেন। চেষ্টা করলেও আমাদের যেই প্রণোদনাটুকু আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, আমার টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে 20% একটা আমি 1 বছরের জন্য সুবিধা পেয়েছি, যেটা 4.5% গভর্নমেন্ট দিবে, 4.5% আমরা দিব। এটা মানে ব্যবসার জীবনে আমি প্রথম পেলাম। এই জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীর প্রতি, কিন্তু এটা তো যথেষ্ট না, আমাদের সেই সক্ষমতা নাইও। তো সেইখান থেকে আমি প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো ঘাটতি নাই, কিন্তু আমাদের নিজস্ব যদি অবস্থার যদি আমরা অন্য দিকগুলি যদি আমরা আমাদের আজকে ফুয়েলের দাম বেড়ে গেছে, আমাদের গ্যাসের দাম বেড়ে গেছে, আমাদের ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে, সেই দিকে খালি দাম বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করার কথা বলা হচ্ছে, চিন্তা করা হচ্ছে। কিন্তু যদি অপচয়গুলি যেগুলি রোধ করে যদি মূল্য কমানো যায়, সেই দিকে যদি কাজ করা যায়, সেই সুযোগগুলি আছে। তো আমরা অনুরোধ করব সরকারের কাছে সেই দিকে নজর দিয়ে এই মূল্য বৃদ্ধি না করেও আমরা যদি কাজ করি, তাহলে মনে হয় আমরা এগুলি কোনো সমস্যাই না। জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো, সরকার আজ করতে পারছেন যে এগুলি পাচার হয়ে যাবে, তাহলে সেটা কেন রোধ করতে পারলেন না? যখন সারা দেশে জ্বালানি তেলের দাম মাইনাসে সারা পৃথিবীতে চলে গেল, তখন তো আমাদের জ্বালানি তেলের দাম কমেনি। আমাদের ডলারের দাম সারা পৃথিবীতে যখন কমলো, তখন কিন্তু আমাদের ডলারের দাম কমানো হয়নি এক্সপোর্টকে উৎসাহিত করার জন্য। তো আজকে হঠাৎ করে এমনিই তো আমরা খুব একটা ব্যাড শেপে আছি। আমাদের মূলধনের ঘাটতি হয়েছে 2 বছরের এই কোভিডের কারণে। যেই স্ক্র্যাপ আমরা আমদানি করতাম $300, সেটা আজকে $600। আজকেও আমি $580 বার্গেনিং করলাম, 85 চাচ্ছে, তার নিচে দেবে না। তো এই হলো আমাদের বাস্তবতা। এখন কিন্তু বর্ষাকাল শেষের দিকে, আমাদের পিক টাইম কিন্তু এখনও শুরু হয়নি, এই ডিসেম্বরের শেষের দিক দিয়ে শুরু হবে পুরোদমে সারা দেশে। প্রায় 40% ডিমান্ড আমাদের বেড়ে যায় এই সময় একদিকে ডিমান্ড বাড়ে, আরেকদিকে যেখানে থেকে আমরা ম্যাটেরিয়ালগুলি ইম্পোর্ট করি সেখানে কিন্তু প্রাইস বেড়ে যায়। ডিসেম্বরের 15 তারিখের পর থেকেই ইউরোপিয়ান কান্ট্রিগুলি হলিডেতে চলে যায়। তো এবং এটা ফার্স্ট উইক পর্যন্ত জানুয়ারি একরকম বন্ধই থাকে। ফেব্রুয়ারিতে চাইনিজরা পুরো মাসের জন্য হলিডেতে চলে যায়। সারা পৃথিবীতে ব্যবসায়ীদের মধ্যে একটা বিরাট প্রভাব কাজ করে, এবং এই অতিরিক্ত শীতের কারণে স্নোফলই হয় সেই সব দেশে, কাজকাম বন্ধ হয়ে যায়। এই সব কারণে তখন র মেটেরিয়ালের আরেকটু ক্রাইসিস দেখা দিবে, হয়তো আরও $100 বেড়ে যেতে পারে। তো আবার এইদিকে আমাদের ডিমান্ড বাড়বে, সব মিলে প্রাইস হয়তো আরও বাড়তে পারে। তো এই যে বাড়বে, এই বাড়াটার জন্য সরকার কিন্তু মাস লেভেলে যে সেই সুবিধাটা, সেই জন্য কিন্তু কিছু করেনি। আমরা যেমন বলেছিলাম, যেমন যদি সরকার চেষ্টা করতে, আমাদের টন প্রতি 2000 টাকা ভ্যাট আছে, এটাকে অব্যাহতি দিলে সারা দেশের মানুষ পেত। এই ভ্যাটটা ভোক্তার উপরে যায়, ডাইরেক্ট 2000 টাকা। আমাদের আমদানি শুল্ক আছে 1500 টাকা, এখান থেকে যদি 1000 টাকাও কমিয়ে দিয়ে 500 টাকা করে দিত, তাহলেও তো 1000 টাকা, এই 2000 আর 1000 3000 টাকা কমতো। আমাদের কেমিক্যাল লাগে, যেই কেমিক্যালগুলির দাম আগে ছিল $700, সেটা আমি $1550 ইম্পোর্ট করছি। এর উপরে প্রায় 41% ভ্যাট, AIT, নানান নামে ট্যাক্স আছে। এর মধ্যে এই সুবিধাগুলি মিলায় যদি সরকার কিছু ছাড় দিত, তাহলে কিন্তু আজকে হয়তো সরকারি মেগা প্রকল্পগুলি চালু আছে, তারা প্রাইস অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু আপনারা যে ভ্যাটের কথা বলছেন, সেক্ষেত্রে সরকারের কাছে কোনো প্রস্তাবনা আপনারা দিয়েছেন কিনা? অবশ্যই আমরা দিয়েছি। আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি যে কিন্তু এইবারে এইরকম ক্রাইসিস আসতে পারে। কারণ আমরা আমাদের অভিজ্ঞতাটা আপনাদের মাধ্যমে লিখিতভাবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ MBRকে জানাই। তো এটা নিয়ে অবশ্যই মাথায় আছে, সরকার অবশ্যই চিন্তা করেন কীভাবে করবেন। তো আমরা যেই সংখ্যাটা করতেছিলাম, এখন পর্যন্ত আমরা সেরকম বন্ধ হয়ে যায়নি। মানুষ আমাদের সব সময়, আমি 10 বছর থেকে 20 বছরে যেটা দেখছি, 2008 সালের পর থেকে আমাদের মন্দার সময় মালের দাম থাকে 50 থেকে 58 হাজারের মধ্যে, আবার পিক টাইমে এটা 60 থেকে 68 হাজার টাকার মধ্যে থাকে। কিন্তু এবার এই বর্ষাকালে আমরা 78 থেকে 80 হাজার টাকা প্রাইস বিক্রি হচ্ছে।
আমি একটু মামসকে আপনার কাছে একটু যেতে চাই। সেটা হচ্ছে যে আমদানি নির্ভর শিল্প আমাদের, জ্বালানি তেলের কথাটি এসেছে, আবার যে ভ্যাট ট্যাক্সের অর্থনীতিতে আমাদের রয়েছেই। আমরা যে ভ্যাট ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের সুবিধা কিছুটা বলে ভ্যাটের সুবিধা তো একদমই শতভাগ, মানে 80 ভাগও মনে হয় না যে সাধারণ মানুষ পায়, কিন্তু প্রত্যেকেই তো ভ্যাট দিচ্ছে যে কোনো পণ্য কেনার সময়। জ্বালানি তেলের ভ্যাটটিও প্রায় 30%। সেই ভ্যাটটি তো সরকার চাইলেই কমাতে পারতো, এবং কমালে তো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতো বলে মনে হয় না। এটা আসলে খুবই জটিল একটা পরিস্থিতি, তার কারণ আমাদের যে সরকারের আয় এনবিআর সেটার একটা বড় অংশ আসে কিন্তু আমাদের এই ভ্যাট থেকে, এবং সেই টাকাটাই আসলে পরে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বিভিন্ন রকমের কর্মসূচিতে যায়, বিভিন্ন রকমের যে উন্নয়ন প্রকল্প সেগুলোতে যায়। তো আমরা যদি এই ভ্যাটটাকে ওই কমাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে অর্থনৈতিক যে পুনরুদ্ধার এবং রিডিস্ট্রিবিউশন, যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 1 লাখ কোটি টাকার উপরে যে বরাদ্দ, এগুলো আসলে কোথেকে আসবে তখন? তো এই বিষয়গুলো চিন্তা করে হয়তো সরকার ভেবেছেন যে আসলে হয়তো ওইরকম ভাবে নেওয়া যাবে না, কিন্তু প্রণোদনা তহবিল তৈরি করে তখন কিছুটা সেভ করা, যে ইন্টারেস্ট রেট ওইখানে সাবসিডি দেওয়া। তো ওইভাবে সরকার করেছে। তো খুব কঠিন একটা অবস্থা আর কি, যে আসলে এই সময়টাতে সরকারের জন্য এমনিতেও কঠিন যে ব্যবসা বাণিজ্যের উপরে যে এক্সিস্টিং যে ট্যাক্সগুলো আছে সেগুলো কমানো। তবে হ্যাঁ, একটা কাজ করেছে সরকার, সেটা হলো যে ইনকাম ট্যাক্স, যে বিজনেসের যে কর্পোরেট ইনকাম ট্যাক্স, সেটা কিন্তু অনেক জায়গাতে কমিয়েছে। তো ওইভাবে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে যাতে করে ব্যবসা বাণিজ্য আবার ঘুরে দাঁড়াতে পারে। তবে উনি যেটা বললেন র ম্যাটেরিয়ালের যে প্রাইস, সেই প্রাইসের মূল কারণ কিন্তু আমি বলবো যে ওইখানে যে একটা শ্রিঙ্কেজ, ওদের যে প্রোডাকশন সেখানে শ্রিঙ্কেজ হয়েছে, পাশাপাশি এই যে জাহাজ ভাড়া সেটি বেড়ে গেছে, জাহাজের যে জট মানে লিড টাইম, সব মিলে কিন্তু আসলে এটা বড় রকমের একটা আপওয়ার্ড প্রেশার তৈরি করেছে প্রাইসের উপরে। তবে হ্যাঁ, আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে আবার আস্তে আস্তে কমে যাবে। তবে এই সময়টা আসলে অনেক অনেক বোঝা হয়ে গেছে আর কি পুরো সারা পৃথিবীর অর্থনীতি, শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং সারা পৃথিবী জুড়েই আসলে এই যে ইম্পোর্ট কস্ট সেটা বেড়ে গেছে, এই জাহাজ ভাড়া, এটার কারণে আর পুরো বিশ্ব অর্থনীতিতে সংকুচিত হয়েছে এটার কারণে। তবে যেহেতু পরিকল্পনা আছে এবং যেহেতু আবার আস্তে আস্তে পুরো অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, যদি এখন ওমিক্রন বা অন্যান্য যে সমস্ত নতুন ভ্যারিয়েন্ট আসছে সেগুলো যদি আবার বড় সমস্যা তৈরি না করে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে পারবো। তবে চ্যালেঞ্জ কিন্তু রয়েই গেছে, মানে এটার জন্য ওনাদের যেটা সবচেয়ে বড় দরকার, মানে পুরো বিজনেস কমিটি, সেটা হচ্ছে একটা রেজিলিয়েন্ট সাপ্লাই চেইন, এটা তৈরি করা দরকার। আমাদের বুঝতে হবে যে সামনের দিনগুলোতে অত সহসাই হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। তবে এটার জন্য যখন একটু তাদের তো ফোরকাস্টিং আছে যে কোন সময় আবার দামটা কমতে পারে, সেই সময়ের জন্য তাদের যে প্ল্যান তৈরি করা, মানে এই যে রেজিলিয়েন্ট সাপ্লাই চেইন যেটা, সেটার কথা কিন্তু আমাদের পরিকল্পনা যে দলিল যেটা 8-5 প্ল্যান, সেখানে বলা আছে। তো এইভাবে করে সরকারের সঙ্গে একটু কিন্তু সেখানেও তো ওনারা কিছু সমস্যার কথা বললেন, যে ডলারের দাম যখন কম ছিল তখন তো সরকার দেশে ডলারের দামটা পুনর্নির্ধারণ করেনি, মানে তারাও তো ওই সুবিধাগুলো নিতে পারছেন না চাইলেই। ওইটা আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমদানি আমরা করি, যেটা আমাদের আমদানি দুইটা বোধ হয়েই যাচ্ছে। সুতরাং আমরা যদি এটা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রপ্তানিকারকরা সুবিধা পাবেন না। সুতরাং তাদের স্বার্থে কিন্তু এটা রাখতে হবে আমাদের সুবিধা। তবে জ্বালানি তেলের ক্ষেত্রে যেটা করতে পারতো, এটা বড় রকমের বাফার স্টক করতে পারতো। তার কারণ যখন কমে গিয়েছিল তখন কিন্তু এটা মানে ধরাই যাচ্ছিল যে অর্থনীতি যখনই আবার ঘুরে দাঁড়াবে তখন একটা হিউজ ক্রাইসিস তৈরি হবে। তবে এখন যেটা হয়েছে যে চায়না যেহেতু একটা বড় রকমের ছাড় ছেড়ে দিচ্ছে তেল, আবার ইয়েতে আমেরিকার সেখানেও হচ্ছে, তো সামনের দিনগুলোতে আবার একটু কমে যাবে। তো সেই সময় যদি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করা যায়, সরকার নিশ্চয়ই পারে এটা করতে, যেহেতু ওইখানে কমে যাবে। সুতরাং ওইভাবে আসলে সঙ্গে সঙ্গে যদি আবার কমানো হয় তেলের দাম, এবং অ্যাকর্ডিংলি যদি এই যে পরিবহনের যে ভাড়া সেটার দিকেও যদি তারা একটু নজর দেয়, তাহলে সেই ক্ষেত্রে আবার আমরা একটু কিছুটা সুবিধা পেতে পারি বলে আমার কাছে মনে হয়। আসলে শুধু সুবিধা পাওয়ার সুযোগ আছে কিনা, এটা হলো আসলে আমাদের দেশ যারা পরিচালনা করেন তারা যদি আন্তরিক হন, আমাদের গভর্নমেন্ট মানে পলিটিশিয়ানরা তো চান জনবান্ধব সরকার, কিন্তু এইটা পলিসি লেভেলে যারা কাজ করেন, যেখানে আমলাতান্ত্রিক জটিলতা আছে, ওনারা যদি জিনিসগুলি ভালো করে তুলে ধরেন না, আমাদের দেশের ট্যাক্স পেয়ারের সংখ্যা এত কম কিন্তু ট্যাক্সের রেট অনেক বেশি। আমরা তো এখন আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী কিন্তু ট্যাক্স পেয়ার বাড়েনি। তো এই জায়গাটায় আমি মনে করি যদি এটা 5 to 15% হতো আর মোটিভেটেড করা হতো, সকলে যদি আন্তরিকভাবে চেষ্টা করা হতো, তাহলে কিন্তু আমাদের দেশে 2 কোটি ট্যাক্স পেয়ার হতে পারে। আমি যেইভাবে আমার নিজের চোখে আমরা প্র্যাকটিক্যালি যেইভাবে দেখি, হ্যাঁ সবাই কোটি কোটি টাকা তো আর ট্যাক্স দেবে না, কেউ 5,000 টাকা দিবে, কেউ 50 লাখ টাকা দিবে, কেউ 5 কোটি টাকা দিবে। সেইভাবে আমি মনে করি 2 কোটি ট্যাক্স পেয়ার হতে পারে আমাদের দেশে। এত গাড়ি চলে, এত দামি দামি গাড়ি চলে, এত ফ্ল্যাটগুলি বিক্রি হচ্ছে, শুধুমাত্র একটা আইনের সংশোধন করার কারণে ওই যে কালো টাকার যে একটা সমস্যা ছিল, যেখানে লেখা ছিল যে এনবিআর 10% দিলে আর কোনো কথা তুলবে না, কিন্তু আবার ওই দুর্নীতি দমন কমিশন যদি সন্দেহ পোষণ করে আবার এটাকে পুনরায়
তদন্ত করতে পারবে। করতে পারবে। তো এই ভয়ে কিন্তু এতদিন আমাদের ফ্ল্যাটগুলি বিক্রি হতো না, ইনভেস্ট আসতে ছিল না, এটা সংশোধনের কারণে এসছে। আমাদের দেশে ব্যাংক চ্যানেলের চাইতে বলেন আপনি এই যে হন্ডি টন্ডি বেশি হয় কেন হয়? আমরা দেখি প্রত্যেকটা জিনিসে কিন্তু ট্যারিফ করা আছে, যে এই মিনিমাম এই প্রাইসে দিতে হবে। আবার সেখানে যদি আরেকটা লাইন লিখে দিত যে কোনো দামেই আমদানি করুক না কেন এইটুকুই ফিক্সড, এই টাকাটাই ওই ট্যারিফে যা হয় ওইটাকে ফিক্সড করে দেন, তাহলে কিন্তু এই আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের দরকার হয় না। এইটুকু কি আমাদের এমবিআরের কর্মকর্তারা বুঝেন না? যেমন আমাদের বেলায় আমি যেই দামে ইম্পোর্ট করি না কেন 1500 টাকা আমার ট্যাক্স দিতে হবে শুল্ক, যার কারণে আমরা এই $600 মাল কিনলেও 1500 টাকা দিই, আর ওই যখন $300 $250 থাকে 1500 টাকা দিই। আমাদের আর এই আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করতে হয় না। সরকারের কাছে একটা সঠিক হিসাব তো থাকে যে আমরা কী দামে কিনছি বিক্রি করছি। তো সর্বক্ষেত্রে যদি এই রকম একটা সিস্টেমে আনা হয় তাহলে দেখবেন আমাদের স্বচ্ছতাটা আসবে, এই জটিলতাগুলি চলে যাবে। কিন্তু সব জায়গায় আমার কাছে ট্যাক্সের রেট কমাচ্ছেন, আবার আমাকে এআইটি ধরে দিচ্ছেন টন প্রতি 500 টাকা, যত মালই আমি আনবো 500 টাকা করে আমার র মেটেরিয়ালের উপরে দিয়ে আসবো। র মেটেরিয়ালের পরে ফিনিশ পর্যন্ত আমার একটা ওয়েস্টেজ আছে, সেটারও কোনো বিবেচনা নাই। আবার বিক্রি করবো আমাকে আমার 3% থেকে 2% করে নিয়ে আসছে, তারপরেও সেখানে কত টাকা যায় দেখেন। এইগুলি শেষ পর্যন্ত বলা হয়েছে। আগে তো সুযোগ ছিল যে আমি এই বছর যদি এটা সমন্বয় না করতে পারি পরবর্তীতে অ্যাডজাস্ট করবে বা ফেরত দিবে, এখন সেটাও ফাইনাল করে দেওয়া হয়েছে, ওইটাই চূড়ান্ত বলে গণ্য হবে, পরবর্তীতে আর রিটার্নও পাবো না। এই যে অযাচিত আইন, এইগুলিকে বোঝাগুলিকে সহজ করে সহজভাবে মানুষের কাছ থেকে যদি ট্যাক্সের টাকাটা আদায় করা যায় তাহলে আমার মনে হয় ওই রকম 2 কোটি ট্যাক্স পেয়ার হয়ে যাবে এবং সবাই দিতে ইচ্ছা আগ্রহ প্রকাশ করবে। এখন দেখা যায় একটু যার স্যালারি বেশি আছে 10 থেকে 20% চলে যায়, সে তখন অধিকাংশ কোম্পানিতে আমি দেখি তারা ওই অর্ধেক ক্যাশে নেয় অর্ধেক ব্যাংকে নেয়। এই সুযোগগুলি কেন আমরা দিচ্ছি? এখানে এগুলি কি এনবিআর কর্মকর্তারা জানে না? জানে। তো জানলে সেগুলিকে সংস্কার করে দিলেই হয়, এই সুযোগগুলি দিয়ে দিলেই হয়, যে একেবারে ফ্রি করে যে তুমি যেই প্রত্যেকটা আইটেম কমোডিটি আইটেম যেগুলি ইম্পোর্ট হয় তার গায়ে ওইভাবে পার্সেন্টেজ না দিয়ে ট্যারিফ যেহেতু করা হয়েছে ওই টাকা ফিক্সড করে দেন, তাহলে দেখবেন স্বচ্ছতা চলে আসবে, ব্যাংকে আর কেউ আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করবে না। এই যে আমাদের ডলারের দাম বাড়ার অনেকগুলি কারণ আছে। একদিকে আমাদের টাইম এক্সটেনশন করে দেওয়া হয়েছে বছর খানিক, এক্সটেনশন করে দেওয়ার ফলে একসাথে সবগুলি পেমেন্ট আসতেছে, ডলারের উপরে এখন প্রেশার আসতেছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে। তো এই সবগুলি মিলায় যদি এই পলিসি লেভেল থেকে যদি কীভাবে ব্যবসায়ীকে সহযোগিতা করা যায়, তারা যদি একটু আন্তরিক হয়, আমাদের সাথে স্টেট হোল্ডারদের সাথে পরামর্শ করে কাজ করে, তাহলে কিন্তু অনেক আগানো সম্ভব। শুধু আইন করে জোর করে সব কিছু করা সম্ভব না। আমাদের দেশে যারা মুসলমান ব্যবসায়ীদের মধ্যে অনেকেই জানি, তারা বছর শেষে হিসাব নিকাশ করে জাকাতটা দিয়ে আবার আল্লাহর কাছে মাপ চায়, তা আল্লাহ ভুল হইলে মাফ করে দিও। সেই লোকটাই ট্যাক্সের গেলে ওই জ্ঞানটা থাকে না। কারণ এই ট্যাক্সের সুবিধার থেকে আমি কি রিটার্ন পাই, আমার সোশ্যাল সিকিউরিটি কি আছে, এটা কি সঠিকভাবে মিসইউজ হচ্ছে কি না, এটা সকলের মধ্যে একটা মধ্যমূল ধারণা, এটা হরিলুটের রাজ্য। তো ওই জায়গাটায় স্বচ্ছতা থাকে না। তো সরকারকেও আন্তরিক হতে হবে যাতে আমরা ট্রান্সপারেন্ট হয়, আমার ট্যাক্সটা আমার প্রপারলি আমার কাজে লাগছে, এই সরকারই তো আমাদের কাজেই ব্যয় করে। যতটুকুই প্রণোদনা আমরা পেয়েছি সরকারের কাছ থেকে এবার পেয়েছি। প্রথমেই আমি বললাম আমার দেশে এখন মেগা প্রকল্পগুলি কাজ হচ্ছে বলেই আমার রড এখনও বিক্রি হচ্ছে। শুধু আমার রড না, রডের সাথে ইটা, বালু, সিমেন্ট, টাইলস, হার্ডওয়্যার আইটেম, আরও রং ফ্যাক্টরিগুলি অনেকগুলি 18টা প্রায় লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে। এই শুধু এটা আমাদের দেশে না, কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সারা পৃথিবীতেই এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি বাড়ায় দিচ্ছে, যে কারণে স্টিলের দামটা বেড়ে গেছে। একদিকে হলো র মেটেরিয়াল ক্রাইসিস, আরেকদিকে ব্যবহার বাড়ছে। আমরা ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তারা উল্টা তাদের কাছ থেকে র মেটেরিয়াল আনতাম, তারা এখন আমাদের কাছ থেকে ইম্পোর্ট করতে পারে কিনা সোর্সিং করতেছে। চায়না আমাদের দেশ থেকে বিলেট নিয়ে যাচ্ছে। এই যে এইসব ব্যাপারগুলি চলতেছে, এর সাথে যুদ্ধ করে আমাদেরকে তো টিকে থাকতে হবে। এইটার জন্য আমাদের যেরকম সরকার জনবান্ধব, আমলাগুলো গোষ্ঠীকেও জনবান্ধব হতে হবে, দেশের জন্য আন্তরিক হতে হবে। তাহলে দেখবেন আমরা সমন্বয়ভাবে যদি কাজ করে, পলিটিশিয়ান, গভর্নমেন্ট, আমলা, ব্যবসায়ী গোষ্ঠী যদি আন্তরিকভাবে চেষ্টা করে, তাহলে এই সমস্যা কোনো সমস্যাই না। আমরা অনেক ঝুঁকি নিয়ে বেড়ে উঠেছি, আমরা বন্যা, দুর্যোগ, মহামারী মোকাবেলা করেই এই পর্যন্ত বেড়ে উঠেছি। তো আমরা তো পরীক্ষিত,
সারা পৃথিবী বন্ধ হয়ে গেল, আমার দেশ কিন্তু বন্ধ হয়ে থাকেনি, আমার দেশ কিন্তু সচল ছিল এবং মৃত্যুর হার সবচেয়ে আমাদের দেশে কম। অনেক বেশি আমরা চিৎকার করি, কিন্তু অন্যান্য দেশের তুলনায় তো আমাদের কম, এটা তো অস্বীকার করার উপায় নাই, এটা আল্লাহর রহমতও আছে আমাদের উপরে। ডক্টর মাহফুজুর, অনেকগুলো প্রশ্ন আসলে অর্থনীতির জটিল কিছু প্রশ্ন, আমি ট্যাক্সের প্রশ্নটা নিয়ে তারপর একটু বিরতিতে যাব। ট্যাক্সের আসলে দেওয়ার সংখ্যাটা বাড়ছে না, কিন্তু আমরা যদি দেখি যে শিল্প খাত বা এমনি যদি সব দিকে থাকে, আমরা যদি কয়েক দফায় আমাদেরকে ভ্যাট দিতে হচ্ছে, কিন্তু ট্যাক্সের আমাদের তো আয়ের সংখ্যা অনেক বেশি, ব্যাংকিং হিসাব যদি দেখি সেখানেও মানুষের আয় বেড়েছে বলা হচ্ছে, কিন্তু ট্যাক্স তো বাড়েনি। এই জায়গাতে আমার মনে হয় যে এনবিআর একটা পরিকল্পনার অভাব আছে, যে এর যদি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে এবং সেই অনুযায়ী যদি তারা ধাপে ধাপে সংস্কারটা করে, তাহলে কিন্তু আমাদের এই যে কর, যেটা উনি বললেন, এটা খুব সহজেই সম্ভব। মানে এটা ব্যক্তি পর্যায়ে যে আয় কর সেটাও বেড়ে যেতে পারে এবং অন্যান্য জায়গা যেগুলো আছে সেখানে আমরা বড় রকমের রিফর্মের সুবিধা পেতে পারি। কিন্তু তার জন্য তো পুরো অটোমেশন, ডিজিটাল একটা প্রসেস, সেগুলো তো আমাদের ফলো করতে হবে। এবং এনবিআর যদি ওইরকম একটা যে লোকবল, তার যদি অন্যান্য যে সমস্ত কি সংস্কার করবে সেটা একটা প্ল্যান যদি তৈরি করে, যে 5 বছরের জন্য আমরা এই জায়গা থেকে এই জায়গাতে যাব, তারপর 10 বছরের জন্য একটা পরিকল্পনা করলো। তার কারণ আমরা 2041 সালে একটা উন্নত দেশের কাতারে যাব বলে যে একটা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সেভাবে ভীষণ ডকুমেন্ট তৈরি করেছি। তো সেটার সঙ্গে আমাদের যে রেভিনিউ, তার তো একটা লিঙ্কেজ থাকতে হবে, তার তো একটা কনসিস্টেন্সি থাকতে হবে। সেই জায়গা থেকে তো আমরা অনেকটা পিছিয়ে আছি। এবং এই পুরো উন্নয়নটা কিভাবে হবে, ফাইন্যান্সিংটা তো আসতে হবে মূলত এনবিআর থেকে। তো সেটা পরিকল্পনা কোথায়? এবং তার জন্য যে সংস্কারগুলো আছে, যেখানে আমাদের অ্যাড ভ্যালোরাম দরকার সেখানে ইউনিট আছে, আবার ইউনিট যেখানে দরকার সেখানে অ্যাড ভ্যালোরাম আছে, এইভাবে তো আসলে হয় না। আর অপটিমাল একটা ট্যাক্সেশন সিস্টেম, সেটার জন্য একটা বড় রকমের অ্যাসেসমেন্ট দরকার, যে কোন কোন খাতে কি কি ধরনের সংস্কারের প্রয়োজন, সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। করলে তাহলে সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে যে প্রায় 10% মতো আছি ট্যাক্স জিডিপি রেশিও, অথচ আমাদের বাজেট হচ্ছে প্রায় 18% জিডিপি, তাহলে এই 18% কোথেকে আসবে? এই প্রতিবার কিন্তু এই বিদেশি হয় ঋণ, আর তা না হলে যে ব্যাংকের উপরে একটা চাপ সৃষ্টি, যে তাদের কাছ থেকে ঋণ নেওয়া আর মুদ্রাপত্র বৃদ্ধি করা। তো এইভাবে করে আমরা এই 8% প্রতি বছর যে আমাদের এই ঋণটা নিলে কি হয়, জনগণের উপর তার সেই প্রভাব পড়ে, সুদ দিতে হয়। তো এটা না করে আমাদের যদি এই যে এনবিআর এর যেটা রিফর্ম যদি করা হয়, যে তাদের ট্যাক্স বা রেভিনিউ প্ল্যানিং এ, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরো দেশ এটা সুবিধা পাবো। এবং এই যে প্রতি বছরের যে গ্যাপ, এই গ্যাপটা থাকবে না, আস্তে আস্তে আমরা সেই দিকটাতে যাবো। না, কিন্তু শুধু কি মানে পলিসিতে প্রবলেম না, জনকাঠামোতেও সমস্যা রয়েছে সব ক্ষেত্রে। পুরো বিষয়টা আসলে একটা প্ল্যান যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে জনবলটাও তার সঙ্গে জড়িত, তার সঙ্গে অটোমেশন জড়িত, এবং এই যে বিভিন্ন রকমের যে পদ্ধতি আছে, যে অ্যাড ভ্যালোরাম ভার্সাস ইউনিট, এই বিষয়গুলোকে আমার মনে হয় কি যে এই পুরোনো যে কাঠামোগুলো আছে সেগুলোতে একটা বড় রকমের সংস্কার দরকার। করলে আসলে কোন শিল্পের জন্য, কোন প্রোডাক্টের জন্য আসলে ইউনিট দরকার, কোন প্রোডাক্টের জন্য আসলে অ্যাড ভ্যালোরাম দরকার, বা কোনটার জন্য মিক্স দরকার, এইটা যদি তৈরি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তারাও তাদের জন্য একটা ভালো প্ল্যান তৈরি করতে পারবেন। এবং তখন একটা আস্থার পরিবেশ তৈরি হবে, যে এনবিআর বনাম ব্যবসায়ী, এনবিআর বনাম জনগণ যারা ট্যাক্স পেয়ার। তো এইটা করে এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে গ্রামে গঞ্জে এখানে কিন্তু এই অ্যাসেসমেন্ট গুলো ভালো হয় না, অনেক ইন্ডাস্ট্রি আছে তৈরি হচ্ছে, মিউনিসিপ্যালিটিকে যদি এর মধ্যে ইনভলভ করা যায় ট্যাক্স অ্যাসেসমেন্টে, যেটা এখন এনবিআর তার জনবলের অভাবে করতে পারছে না, এটা করলে তখন কিন্তু স্থানীয় সরকারের সঙ্গে এনবিআর এর সম্পর্কটা ভালো হয়। এট দ্য সেম টাইম তখন কিন্তু করদাতার পরিমাণও বেড়ে যেতে পারে। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, রহিম ইসমাইল যে কথা বলতে চাই অনুষ্ঠানের ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমি একটু আবার আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি কিছু প্রভাবের কথা বলছিলেন আপনাদের শিল্পে। সেক্ষেত্রে তো বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে ইস্পাত শিল্পের একটা সম্পর্ক রয়েছে। তো সেইখানে যদি আপনাদের সাপ্লাই চেইনের সমস্যা হয়, সেই প্রকল্পগুলো বাধাগ্রস্ত হবে কিনা, বা আপনারা আসলে নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে পারবেন কিনা বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে? এখন পর্যন্ত আমাদের সেই প্রস্তুতি আছে, তবে যতটা প্রস্তুতি থাকা উচিত ছিল সেইটুকু অন্তত আমরা করতে পারিনি। তার কারণ যখন আমাদের মালের দাম দ্বিগুণ হয়ে গেল, এই মন্দা মৌসুমেই আমরা চেষ্টা করি আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়ালটা ইম্পোর্ট করে রাখতে। এবার কিন্তু সবগুলি কোম্পানি সেই রকমটা করতে পারে না, রেগুলার ইম্পোর্টটাই শুধু করেছে। তার কারণ এই দ্বিগুণ দামে ক্যাপিটাল শর্টেজ হয়ে গেছে একটা, আর র মেটেরিয়ালও অ্যাভেলেবেল না। তো এখন আমরা আশা করছি কিছু কিছু জায়গায় যেমন লিবারেল হয়ে আসছে, ওর কিছুটা পাওয়া যাচ্ছে। তো ওর যখন পাওয়া যায়, যারা ওর বেস কান্ট্রি, যারা ওর ব্যবহার করে, চায়না, ইন্ডিয়া, তারা স্ক্র্যাপে যেমন ঝুঁকে পড়ছিল, এখন তারা স্ক্র্যাপ থেকে ওরের দিকে যাচ্ছে।
তাই যতটুকু বাড়ার সম্ভাবনা সেটা আপাতত কমেছে, এখন আর সেইভাবে বাড়ছে না। তো সেইভাবে আমাদের প্রস্তুতি আছে, আমরা রেগুলার যার যার প্রোডাকশন চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। তবে আগে যেমন প্রাইসটা অতটা বাড়তো না, বিশ্ববাজারে যতটা বাড়তো আমাদের বাড়তো না, তার কারণ আমাদের পুরনো স্টক থাকতো। এখন কিন্তু স্টক কারো কাছে নাই। আপনি মালের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে ক্যাপিটালের একটা শর্টেজ হয়েছে, যেই কারণে সে যতটুকু করা প্রয়োজন ছিল সেইটুকু করতে পারেনি। তবে চলার মতো ব্যবস্থা আছে অবশ্যই, শর্টেজ থাকলেও। আর আমরা আশা করব সরকার যদি আরেকটু এখনও যদি এই অবস্থা মোকাবেলার জন্য আমাদের ডিউটি, ট্যাক্স, ভ্যাট যদি কিছুটা ছাড় দিতে পারেন, তাহলে সেইটুকু অন্তত বাড়লেও এই 4-5 হাজার টাকা ট্যাক্স ফ্যাট সরকার ইচ্ছা করলে অগ্রিম আয়কর, ভ্যাট, এআইটি এগুলি দিয়ে কিন্তু কমাতে পারে, তাহলে আমাদের গায়ে অতটা লাগবে আমাদের না। অভ্যন্তরীণ উৎসটা যদি বলি, স্ক্র্যাপ শিল্প তো আমাদের রয়েছে, সেই জায়গাটার অবস্থা আসলে আমাদের, কি? হ্যাঁ, আমরা 18 কোটি মানুষের দেশ, আমাদেরও স্ক্র্যাপ আছে, কিছুটা আছে, মানে আমাদের হয়তো চাহিদার 20-25% আছে। এ দিয়ে তো আর আমাদের ফুল প্রোডাকশন চলে না। এটাও আমাদের সারা পৃথিবীতেই যেমন গাড়ি তৈরি হচ্ছে, ফ্রিজ তৈরি হচ্ছে, এগুলির ওয়েস্টেজগুলি বা স্ট্রাকচার বিল্ডিং যেগুলি হচ্ছে এগুলির এন্ড কার্টিংগুলি, এগুলি তো স্ক্র্যাপ। গাড়ি ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্ক্র্যাপ। সেগুলি আমাদের দেশে হয়, সেটা 25%-এর মতো হয়, 20-25%। বাকিটা শিপ ব্রেকিং, আমাদের স্ক্র্যাপ সরাসরি আমরা ইম্পোর্ট করি, কিছু স্পঞ্জ আয়রন করি, আর কেমিক্যাল যেগুলি আছে, রিফ্যাক্টরিজ আছে, এগুলি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয়। তো যেহেতু আমাদের 85% বা 80% ইম্পোর্ট ব্যাস, তো এখানে ইম্পোর্টে যে অসুবিধাগুলি আছে, যে ট্যাক্স ভ্যাটের ব্যারিয়ার আছে, এখানে যদি সরকার একটু কনসিডার করে, এখানে যে খুব বেশি ট্যাক্স ভ্যাট আছে তাও না। সারা পৃথিবীতে কিন্তু স্টিলের উপরে ইনসেন্টিভ দেয়, তবে স্টিলকে কিন্তু আয়ের উৎস হিসাবে ধরে না। এইটা দিয়ে অবকাঠামো উন্নয়ন হবে, হিল ফ্যাক্টরি হবে, কলেজ ইউনিভার্সিটি হবে, সাব স্টেশন, পাওয়ার স্টেশন এগুলি হবে, তা দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড হবে, সেখান থেকে আয়ের উৎস তৈরি হবে। তাই এটাকে সব দেশেই প্রণোদনা দেয়, প্রণোদনা দিয়ে এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। তার কারণে একটা দেশে কতটুকু স্টিল ব্যবহার হচ্ছে তার মাথা পিছু, তার উপরে সেই দেশের উন্নতিটাকে মাপকাঠি নির্ধারণ করা যায়। তো সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। তাই আমরা আশা করব সরকারের কাছে এখনও সুযোগ আছে, যতটুকু ট্যাক্স ফ্যাক্ট দিয়ে যদি কিছুটা অ্যাডজাস্ট করতে পারে, তাহলে হয়তো ডলার প্রাইসটা এই এখন যেটা বাড়লো, এটাকে যদি একটু আমরা লাগাম ধরতে পারে সরকার, তাহলে অন্তত বৃদ্ধিটা একটু কমে আসবে। আমরা যেহেতু আমদানি নির্ভরশীল দেশ, এক্সপোর্ট যেটা আছে সেটাও কিন্তু র মেটেরিয়াল ম্যাক্সিমাম, আপনার টেক্সটাইল বলেন, তার র মেটেরিয়াল কটন পুরোটাই আমদানি করতে হয়, আমাদের দেশে নাই। আর বাকি যা আছে সবই তো ইম্পোর্টেড। তো সেইখানে তো আমদানির উপরে একটা বিরাট প্রভাব পড়ছে এই ডলার মূল্য বৃদ্ধির কাছে। আর জ্বালানি তেলের দাম আমরা যেটা বেড়েছে, এটাকে যদি সমন্বয় করা হয়, কমে এসছে অলরেডি। তারপরে বিদ্যুতের দাম, গ্যাসের দাম আবার শুনছি সরকার বাড়ানোর চিন্তা করছে। সেখান থেকে আমরা চিন্তা করবো যাতে আমাদের অপচয়গুলি রোধ করে এখানে মূল্য না বাড়িয়ে কিভাবে সমন্বয় করা যায়, সেটা চেষ্টা করলে আমার মনে হয়। আর এমবিআর এর কর্মকর্তাদের কাছে আমরা অনুরোধ করব, ওনারাও যাতে আমাদের দেশে কি করে 2 কোটি ট্যাক্স পেয়ার তৈরি করে যায়, কিভাবে সহজ শর্তে করা যায়, কিভাবে ট্যাক্সের রেটটা কমানো যায়, আর যে সমস্ত এআইটি, অগ্রিম আয়কর টাইকরের বোঝা আমাদের কাছ থেকে কমিয়ে দিয়ে আমাদের যদি 55-15% নিয়ে যাওয়া হয়, ভ্যাটের বোঝাটা যদি কমিয়ে দেওয়া হয়, সকলকে দেওয়ার প্রবণতা যদি তৈরি করা যায়, তাহলে এই অল্প রেটেও অনেক বেশি রেভিনিউ পাওয়া যাবে। একসময় আমি যখন ব্যবসা শুরু করি 2090-95 সালে 2400 টাকা টন প্রতি ভ্যাট ছিল, যেটা আজকে 2000 টাকা। এটা কিন্তু 2003 সালে এসে 220 টাকা করে দিয়েছিল পার ইউনিট। 220 টাকা যদি আমরা ইটগট বা বিলেট তৈরি করি 220 টাকা, ওটাকে রডে কনভার্ট করে যখন বিক্রি করবো 220 টাকা, এই 440 টাকা ছিল, সেটা আজকে 2000 টাকায় চলে এসছে। তো ওইটা কমানোর পরেও কিন্তু রেভিনিউ কমেনি, বরঞ্চ আজকে আমরা স্টিলের স্বয়ংসম্পূর্ণ, আমাদের নিজেদের চাহিদা পূরণ করে এক্সপোর্টও করার সম্ভাবনা তৈরি হয়েছে। ডক্টর মাহফুজ, আমি একটু যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি, অসাধু কর্মকর্তাদের একটি বিষয় জড়িত রয়েছে, এবং ব্যাংকিং খাতেও আমাদের ভঙ্গুরতা রয়েছে, সেখানেও নানান ধরনের কারসাজি রয়েছে। এই দুটি জায়গার এই অবস্থা দিয়ে আমরা আসলে সব উন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরিকল্পনা করছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের আসলে যে এনবিআর, এখানে জনবলের যেমন সংকট রয়েছে, এটা একটি বড় সংকট,
এবং একই সঙ্গে কিন্তু এই যে সরকারের যে রেভিনিউ টার্গেট, সেটা টার্গেটটা পূরণ হতে না পারার একটা বড় কারণ হলো যে কিছু কিছু অসাধু কর্মকর্তা তারা কি করেন, তারা আসলে ওই নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করেন, যে ব্যবসা বাণিজ্য থেকে যে কর আদায় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে থাকেন। এটা সবাই কিন্তু নয় এরকম। তো এই দুই একজনের কারণেই কিন্তু আসলে পুরো এনবিআর এর যে বদনাম সেটি হয় এবং সরকারের যে রেভিনিউ টার্গেট সেটা ফুলফিল হতে পারে না, এবং ব্যবসায়ীরা অনেক আতঙ্কের মধ্যে থাকেন যে কোথায় কোন রকমের একটা আইন কানুন ধরিয়ে দিয়ে তাদেরকে একটা বিপদে ফেলা হয়। তো এই বিষয় থেকে আমাদের আসলে বের হয়ে আসাটা খুব জরুরি, তার কারণ এই যে 10% ট্যাক্স জিডিপি রেশিও, সেটা দিয়ে কিন্তু আমরা আসলে ওই যে উন্নত দেশের তালিকায় সেখানে যেতে পারবো না। আর যে এলডিসি থেকে যে বের হয়ে আসার পরে যে বড় রকমের চ্যালেঞ্জ হবে, সেখানে যে ফাইন্যান্সিংগুলো দরকার হবে, সেইখানে আমরা ফাইন্যান্সটা করতে পারবো না এই অল্প সময়ের মধ্যে। সুতরাং এই জায়গাতে একটা রিফর্ম দরকার, এবং এই রিফর্মের জায়গাতে আসলে স্বচ্ছতা মূলত এই জায়গাতে আমাদের একটা অ্যাচিভমেন্ট দরকার বড় রকমের, এবং সেটার জন্য যত রকমের ট্রান্সপারেন্সি, অটোমেশন, এগুলো যত বেশি পেপারলেস আসলে ট্যাক্সেশন সিস্টেম হবে তত কিন্তু সুবিধা হবে। তখন এই যে যারা ব্যবসায়ী তারা জানবেন পরিষ্কারভাবে যে আসলে তার কী কী করণীয় এবং কতটা সহজ করা যায় পুরো প্রক্রিয়া। তার কারণ যত জটিলতা ততই কিন্তু এই যে অসাধু যারা কর্মকর্তা আছেন তাদের জন্য সুবিধা। সুতরাং পুরো ট্যাক্স প্রসেসটাকে খুব সহজ করতে হবে, খুব ট্রান্সপারেন্ট করতে হবে, এবং মোটা মোটা যে বই, সেই বইগুলোর বদলে অল্প কিছু এবং ইন্টারনেট বেসড অনলাইনে যদি আমরা এই প্রসেসগুলো করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আসলে সবাই উৎসাহিত হবেন। একেবারে গ্রামে গঞ্জে সেই মানুষরাও ট্যাক্স দিবেন, ব্যবসায়ীরা যারা ছোটো ছোটো ব্যবসায়ী তারাও উৎসাহিত হবেন ট্যাক্স দিতে। এটি একটি বিষয়। আর ব্যাংকিং খাতে বিশেষ করে আমরা কিন্তু অনেকখানি অ্যাচিভমেন্ট করে ফেলেছিলাম এই কোভিড শুরু হওয়ার আগে। তো সেই জায়গাতে যে খেলাপি ঋণ, ওই জায়গাতেও কিন্তু বড় রকমের কিছু সিদ্ধান্ত এসেছিল যে একটু রেগুলারাইজ করা, কিন্তু হঠাৎ করে এই কোভিডের সময়টাতে একটু এলোমেলো হয়ে গেছে, এবং এই সুযোগটা নিয়েছেন কিছু অসাধু ব্যক্তি, এবং তারা এই খুব একটা পুরো সুশৃঙ্খল খাতকে মানে একটা অশান্ত করে দিতে বা সেখানে ম্যাল গভর্নেন্স তৈরি করতে কিন্তু খুব বেশি মানুষের দরকার হয় না। তো এই সুযোগটা তারা নিয়েছেন, এবং আমার মনে হয় যে এখানে একটা বড় রকমের এখন একটু হস্তক্ষেপের দরকার আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা বিষয়টা জানেন, তিনি দেখছেন, এবং এই বিষয়ে যদি খুব দ্রুত কিছু হস্তক্ষেপ না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই প্রণোদনা তহবিলের যে বাস্তবায়ন সেটিও করা সম্ভব হবে না, এবং পুরো যে এই যে শিল্পায়নে বা পুরো অর্থনৈতিক যে পুনরুদ্ধার, এই জায়গাতে যে অর্থায়ন সেটাও করা যাবে না। তার কারণ তারা একটা চাপের মধ্যে আছেন। এই যে খেলাপি ঋণ যত বেশি হবে তত কিন্তু, এবং এই ম্যাল গভর্নেন্স যত বেশি হবে তত কিন্তু চাপটা বাড়বে। আমি একটু যেহেতু আমাদের ব্যবসায়িক পরিবেশটা এবং বিনিয়োগ পরিবেশটা আসলে যথেষ্ট রয়েছে কিনা আমাদের রাজনৈতিক স্থিতিশীল এবং পলিসির দিকটা যদি বিবেচনা করেন। বিনিয়োগে আসলে এই যে আমলাতান্ত্রিক জটিলতাটাই বড় প্রতিবন্ধকতা। এটাকে যত সহজ করা হবে বিনিয়োগ তত সহজ হবে। আজকে আমাদের দেশে কিন্তু বড় বড় বিনিয়োগ হচ্ছে, বেজা বা বেজফা যেই বিনিয়োগ টানার জন্য বাইরে দৃষ্টি আকর্ষণ করছে, তার চাইতে দেশীয় ব্যবসায়ীদেরকে যদি ফ্যাসিলিটেট করা হয়, তো এই প্রাইভেট এন্টারপ্রেনারদের দ্বারাই কিন্তু ফরেনাররা এসে জয়েন করবে এখানে ব্যবসায়। বাইরের থেকে একজন লোক এসে যখন ব্যবসা করবে, সে আনডিউ কিছু অ্যাডভান্টেজের জন্য আসবে। আর আমরা কিন্তু সেই জন্য বসে থাকি না। আমাদের দেশে একসময় গ্যাস ছিল না, কয়লা দিয়ে আমরা রোলিং মিল চালাইছি, বিদ্যুৎ নাই, আমরা পিক আওয়ার লোডশেডিং তা নিয়ে আমরা চলছি। লড়াই করে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছি, অন্যের জন্য চিন্তা করছি। তো এই দেশের এন্টারপ্রেনাররাই ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবে। তাই দেশীয় ব্যবসায়ীদের যখন ফ্যাসিলিটেট করবেন, তখন দেখবেন বিদেশিরা এমনি উৎসাহিত হবে আসার জন্য। আর এখানে এমবিআর এর রেগুলার যে মনিটরিংটা সেটা নাই। হঠাৎ করে একটা অভিযান করে একজনের উপরে 100 কোটি টাকার একটা ব্লেম নিয়ে আসলো। এই 100 কোটি টাকা একদিনে হয় নাই। তাহলে মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা আছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা যদি সঠিক তদারকি করতো তাহলে আর ওইটা হইতো না। এটা হচ্ছে কেন? এটা আবার যে যত এই আদায় করতে পারবে রেভিনিউ জোর করে, তাকে আবার ওর মধ্যে থেকে কর্মকর্তাদের আবার একটা পার্সেন্টেজ দেওয়া হয়। এই পার্সেন্টেজের কারণে এটা আরো বেশি উৎসাহিত হচ্ছে। এখন দেখবেন ওই ট্রাফিকরা কিছু না পাইলে সুযোগ করে একটা জরিমানা মেরে দেয়, ওখানেও তারা একটা পার্সেন্টেজ পায়। এই লিগ্যাল একটা অনৈতিক কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এখান থেকে সরকারকে ঘুরে আসতে হবে, নিয়মিত তাদেরকেও তদারকির আওতায় থাকতে হবে। কেন মাঠ পর্যায়ে এই অনিয়মটা হচ্ছে? ডক্টর মাহফুজ, আমরা একদম শেষ পর্যায়ে আমি যদি একটু চতুর্থ শিল্প বিপ্লবের দিকে নজর দিই, সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু সর্বনিম্ন দেশের তালিকা থেকে বের হয়ে আসবে, সেই চতুর্থ শিল্প বিপ্লবের ট্রাকটি তো ধরতে হবে। সেই জায়গাটাতে আমরা আসলে কোন পর্যায়ে রয়েছি? হ্যাঁ, আমরা আসলে অনেকখানি পিছিয়ে আছি। এই পুরো ডিজিটাল বাংলাদেশের যে স্লোগান, সেটি কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে, সুবিধা বুঝতে পেরেছে, কিন্তু পুরো যে শিল্পায়ন সেই জায়গাতে কিন্তু, বা এই যে আমাদের যে ডিজিটাল এক্সপোর্টস,
সেই জায়গাতে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে আছি এবং আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন অন্যান্য জায়গাগুলোতে যে বিনিয়োগ সেগুলো হচ্ছে না, এবং পুরো ইন্ডাস্ট্রির যে ডিজিটাইজেশন সেটা কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে আছি। এখন এই প্রোডাক্ট দিয়ে আর খুব বেশি দূর যেতে পারবো না আমরা। আমাদের আসলে ডাইভার্সিফিকেশন দরকার এবং ইন্ট্রা ইন্ডাস্ট্রি ডাইভার্সিফিকেশন, এবং সেখানে যে আপনার ভ্যালু এডিশন সেটা বাড়ানোর জন্য আসলে আমাদের এই যে এই আইটি সেক্টরের যে রোল সেটা একটা অনেক বড়, এবং সেই জায়গাতে আসলে এখন নতুন করে একটা প্ল্যান দরকার। এবং সেটা যদি আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে শেয়ার করা হয় এবং এই যে প্ল্যানিং কমিশনের সবাই মিলে যদি এটা করে এবং প্রাইম মিনিস্টারের অফিস থেকে A2I যে প্রজেক্ট সেগুলোর মাধ্যমে যদি একটা বড় রকমের একটা প্ল্যান তৈরি করা যায় ইন্ডাস্ট্রির জন্য, যেটা টাইম বাউন্ড প্ল্যান, সেটা করতে পারলে আমার মনে হয় কি যে, এবং এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় না, ক্যাপিটাল পেনিট্রেশন বাড়বে, কিন্তু সব মিলিয়ে পুরো যে এই যে 2026-এ যে LDC গ্র্যাজুয়েশন সেইটা থেকে সেটা সাকসেসফুলি করার জন্য, এবং আমরা 2041 সালে যেটা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটার জন্য আমাদের এটা ছাড়া আসলে কোনো গত্যন্তর নেই, এবং সেই জায়গাতে বড় রকমের ইনভেস্টমেন্ট। কিন্তু আমরা যদি আইটি সেক্টর দিকে তাকাই, আমাদের আইটি সেক্টর তো আউটসোর্সিং আর ডিজিটাল সিস্টেম ডেভেলপ করার মধ্যে আটকে আছে। সফটওয়্যার রপ্তানি করা কিংবা ধরনের শিল্প পার্ক তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এগুলোর দিকে তো আমরা এখন পর্যন্ত যেতেই পারিনি। না, সেগুলোর জন্য আসলে বড় রকমের বিনিয়োগ দরকার, এবং সেখানে আসলে সরকারি বিনিয়োগটাই এই বিনিয়োগটা আসলে ড্রাইভ করবে। তো সেই জায়গায় দুই একটা ফার্ম কিন্তু কিছু কাজ করছে, কিন্তু আলটিমেটলি পুরো ইন্ডাস্ট্রির জন্য যে একটা বড় রকমের প্ল্যান নিয়ে আগানো, এবং সেই জায়গাতে যে বিনিয়োগ, এই রোবোটিক্সের তো অনেক দূরের বিষয়। তো ওইটা যদি আমরা আনতে না পারি, করতে না পারি, পুরো ইন্ডাস্ট্রি যাতে অটোমেশন, এবং এখানে যে প্রত্যেকটা জায়গাতে আপনার হ্যান্ডস নিয়ে আসতে হবে হচ্ছে অটোমেটেড, এটা যদি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে যদিও আমাদের স্বল্প মেয়াদে কিছুটা কর্মসংস্থান কমবে, কিন্তু সামগ্রিকভাবে পুরো অর্থনীতির জন্য এটা একটা আশীর্বাদ নিয়ে আসবে, এবং এটা ছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই, এবং সেজন্য আসলে পরিকল্পনাটা তৈরি করতে হবে। জি, ডক্টর মাহফুজ কবির এবং শেখ মাসুদ আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, রহিম স্টিল যে কথা বলতে চাই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনাকালীন সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।